This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर নমস্কার বন্ধুরা, সম্প্রতি সংবাদ মাধ্যমে একটা শোরগোল পড়ে গেছে যে ভারতীয় বিএসএফ নাকি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে সীমান্তের ওপাশে ফেলে দিয়ে আসছে। বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি এই হিউম্যান পুশের অভিযোগ উঠেছে। তাই খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে ভারত কি সত্যি এ ধরনের হিউম্যান পুশ করছে, আর এর মধ্যে দিয়ে কি সত্যি ভারত অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গাদেরকে বিতরণ করা শুরু করে দিল? এই প্রশ্নের উত্তর একেবারে সরাসরি বলছি, হ্যাঁ, ভারত করছে। সত্যি রোহিঙ্গা বিতরণ শুরু হয়েছে। ভারত অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গাদেরকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। 2009 সালে এনআরসি এবং সিএএ আর এবছর ইমিগ্রেশন ফরেনার্স অ্যাক্ট 2025-এর মতো কঠোর আইন পাশ করার পরে অবশেষে এবার শুরু হয়েছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদেরকে ব্যাপক চিহ্নিতকরণ এবং ফেরত পাঠানোর কার্যক্রম। ভারতের গৃহ মন্ত্রণালয় সব রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে যে আগামী 30 দিনের মধ্যেই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে শনাক্ত করে যাচাই করে তাদের ফেরত পাঠানোর সব রকমের প্রস্তুতি সেরে ফেলতে হবে। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা বিস্তারিতভাবে জানব যে এই অর্ডারে ঠিক কি বলা আছে, এই অর্ডারের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলো কি ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে এবং এতে সীমান্তবর্তী রাজ্যগুলোর ওপরে ঠিক কি কি প্রভাব পড়বে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, অনুপ্রবেশকারীদের সবাইকেই কি ফেরত পাঠানো হবে? মানে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ, পারসিক এদেরকে কি এই অবস্থায় এনআরসি অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হবে নাকি দেওয়া হবে না, নাকি এদেরকেও ডিটেনশন ক্যাম্পে রাখা হবে? এই প্রশ্নের উত্তরটা আমি এই ভিডিওর একেবারে শেষে গিয়ে দেব। তো চলুন পুরো বিষয়টাকে গভীরভাবে বিশ্লেষণ করে দেখি। দেখুন, ভারতে অবৈধ অনুপ্রবেশ দীর্ঘদিন ধরেই একটা জটিল এবং সংবেদনশীল ইস্যু। কারণ ভারতের 15,106 কিলোমিটার আন্তর্জাতিক স্থল সীমান্তের মধ্যে সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে কিন্তু বাংলাদেশের সঙ্গে। প্রায় 4,096 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের মধ্যে বিস্তৃত। অন্যদিকে মায়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত প্রায় 1,643 কিলোমিটার, যা মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে গেছে। আর এই দীর্ঘ এবং অরক্ষিত সীমান্তের জন্যই এই দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আর মায়ানমার থেকে কোটি কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করে। ভারতের জনসংখ্যা, অর্থনৈতিক সম্পদ এবং নিরাপত্তার উপরে সাংঘাতিক রকমের চাপ তৈরি করে। উদাহরণস্বরূপ 1971 সালের মুক্তিযুদ্ধের সময় প্রায় 1 কোটিরও বেশি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। যুদ্ধ শেষে অনেকে ফিরে গেলেও একটা বড় অংশ কিন্তু তখন থেকেই ভারতে থেকে যায়। আর তারপরে 1971 থেকে আজ পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 কোটি বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। আবার 2017 সালে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানের ওপর সেনা অভিযান এবং নিপীড়নের ফলে লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশ এবং ভারতের দিকে পালিয়ে আসে। ভারতের মিজোরাম, মণিপুর, জম্মু কাশ্মীর অঞ্চলে বহু রোহিঙ্গা পরিবার আশ্রয় নেয়। একাধিক রিপোর্ট অনুযায়ী দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুতেও কিন্তু বর্তমানে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসতি রয়েছে। এদের মধ্যে অনেকেই ভারতের আধার কার্ড, ভোটার আইডি কার্ড সংগ্রহ করে অবৈধভাবে সমস্ত রকমের নাগরিক সুযোগ সুবিধা কিন্তু ভোগ করছে বলে অভিযোগ উঠেছে। यहाँ पर कितने सालों से रह रहे हैं? कम से कम 2002 में 22-23 साल हो गई। आप यहाँ पे क्या काम करते हैं? मैं यहाँ पे ड्राइविंग कर रहा हूँ। ड्राइविंग करते हैं। यहाँ पे पुलिस ऐसा कह रही है कि कुछ रोहिंग्या बांग्लादेशी हो सकते हैं, इसलिए ये पूरा वेरिफिकेशन होता है। आपको कोई दिक्कत होती है इससे? नहीं, इसमें हमारा कोई प्रॉब्लम नहीं है, कोई इशू नहीं है, क्योंकि हम लोग सारे यहाँ पे जितने भी लोग हैं सारे वेस्ट बंगाल से हैं परमानेंट, और यहाँ पे हम लोग 2000 से रह रहे हैं। এই অবৈধ অনুপ্রবেশের কারণে ভারতে যে শুধু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমন নয়, বরং এটি দেশের নিরাপত্তা ক্ষেত্রেও একটা বড়সড় চ্যালেঞ্জ তৈরি করেছে। যেমন সম্প্রতি মণিপুরে জাতিগত সংঘর্ষের পেছনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত ছিল বলেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এছাড়া এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্যই ভারতের বিভিন্ন রাজ্যে সন্ত্রাসবাদ, চোরাচালান, মানব পাচারও কিন্তু বেড়ে গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যা ইতিমধ্যেই 140 কোটির বেশি। এর ফলে এমনিতেই আমরা আমাদের নিজেদের দেশের মানুষকে কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাসস্থানের মতো মৌলিক পরিষেবাকে দিতে পারছি না। তাই এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভার আমরা কেন নিতে যাব? এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে ভারত কোনো ধর্মশালা নয়। তাছাড়া সীমান্ত রাজ্যগুলিতে এই অবৈধ অনুপ্রবেশের জন্য সেখানকার জনবিন্যাস পাল্টে যাচ্ছে। বিশেষ করে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বহু এলাকায় বিশেষ একটা জনগোষ্ঠীর সংখ্যা এত দ্রুত বাড়ছে যে নিকট ভবিষ্যতে এই রাজ্যগুলোতেও কাশ্মীরের মতো বিচ্ছিন্নতাবাদ এবং
মাথাচাড়া দেবে বলে ভারতীয় গোয়েন্দারা কিন্তু রিপোর্ট প্রকাশ করছে। তাছাড়া ঝাড়খণ্ডের মতো ছোট রাজ্যে এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানকার আদিবাসী মেয়েদেরকে বিয়ে করে এমনকি এমএলএ এমপি পর্যন্ত হয়ে যাচ্ছে এবং এই ক্ষমতাকে ব্যবহার করে তারা আরও বেশি অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে এসে ঝাড়খণ্ডের আদিবাসী এলাকাগুলোতে বসাতে শুরু করেছে। আর এই ভয়ানক পরিণতি হিসাবে গোটা ঝাড়খণ্ড রাজ্য আতুর ঘরে পরিণত হওয়ার কিন্তু সব রকমের সম্ভাবনা তৈরি হয়েছে। आज क्या हो रहा है, बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं हैं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ जो लोकसभा का चुनाव लड़ती है महिला, आदिवासी कोटे से लड़ती हैं, उनके पति मुसलमान हैं। जिला परिषद की जो अध्यक्षा हैं उनके पति मुसलमान हैं। मुखिया जो आदिवासी होते हैं, और ये टोटल जो है आप समझे हमारे यहाँ 100 आदिवासी मुखिया है जो आदिवासी के नाम पर है, और उसके पति जो है सभी के सभी मुसलमान हैं। আর এই সব কারণেই আমাদের হোম মিনিস্টার অমিত শাহ ভারতের সবকটা রাজ্যে সবকটা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে 30 দিনের মধ্যেই তাদের এলাকায় থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের তথ্য সংগ্রহ করে কেন্দ্র সরকারকে অবিলম্বে রিপোর্ট জমা দিতে হবে। যেহেতু আমাদের কাছে ডেটা সমস্ত কিছু অনলাইনেই আছে, আবার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো একে অপরের সঙ্গে লিঙ্ক অবস্থায় রয়েছে, তাই কে কবে কোন কার্ডটা বানিয়েছে এটা ধরে ফেলতে কেন্দ্রীয় সরকারের কিন্তু 2 থেকে 3 দিন মাত্র সময় লাগবে। এখন কেন্দ্র সরকারের এই রিপোর্টের ভিত্তিতেই রাজ্য সরকারকে শুধু গ্রাউন্ডে এই নামগুলোকে খুঁজতে হবে এবং তদন্ত করতে হবে। আর এজন্যই প্রতিটি জেলায় পুলিশের নেতৃত্বে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তাদের কাজ হলো অবৈধ অধিবাসীদেরকে চিহ্নিত করা, কাগজপত্র পরীক্ষা করা, তাদের অবস্থাকে যাচাই করা এবং রাজ্য পুলিশ টাস্ক ফোর্সের কাছে ওই রিপোর্টটাকে পাঠানো। রাজ্য পুলিশ টাস্ক ফোর্স ওই রিপোর্ট রাজ্য গৃহ মন্ত্রকে জমা দিলে রাজ্য ওই রিপোর্টটা আবার কেন্দ্র সরকারের কাছে পাঠাবে। আর ভারতের গৃহ মন্ত্রণালয় প্রতিটি জেলায় একটি করে ডিটেনশন সেন্টার বানানোর কথা ভাবছে, যেখানে ওই অবৈধ অধিবাসীদের অস্থায়ীভাবে রাখা হবে। যতক্ষণ তাদের দেশে ফেরানো না হয় ততক্ষণ তাদেরকে ওই ডিটেনশন ক্যাম্পেই কিন্তু রাখা হবে। তবে এই সেন্টারগুলো চীনের মতো ভয়ঙ্কর হবে না। চীনে উইঘুরদের ওপরে যেভাবে অত্যাচার চালানো হয়, অমানবিক আচরণ করা হয়, ভারতে সেরম হওয়ার নয়। কারণ ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যাতে এখানে মানবাধিকারকে মানা হয় এবং শেষে রাজ্য টাস্ক ফোর্স এবং বিএসএফ যৌথভাবে এই ডিটেনশন ক্যাম্প থেকে ওই অধিবাসীদেরকে ওই দেশে ফেরত পাঠিয়ে দেবে। সবশেষে একটা ন্যাশনাল ডেটাবেস তৈরি হবে, মানে কে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হলো, কে ডিটেনশন সেন্টারে রয়েছে আর কাকে ডিপোর্ট করা হয়েছে। এর পুঙ্খানুপুঙ্খ তথ্য ওই কেন্দ্রীয় পোর্টালে কিন্তু আপলোড করা হবে এবং সেই তথ্য দেশের বিভিন্ন অফিস যেমন আধার অফিস, নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হবে। এর ফলে যদি কেউ অবৈধভাবে আধার কার্ড, ভোটার কার্ড এমনকি পাসপোর্টও করে থাকে তৎক্ষণাৎ কিন্তু সেগুলো সব বাতিল হয়ে যাবে এবং ভোটার লিস্ট থেকেও তাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে। এখন একটা বড় প্রশ্ন হলো, এখনো পর্যন্ত কি কিছু করা হয়েছে? দেখুন, বেশ কিছু রাজ্যে কিন্তু কাজ হয়েছে। উদাহরণস্বরূপ রাজস্থানে সম্প্রতি 148 জন অবৈধ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে, যারা আগে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢুকেছিল, তারপর রাজস্থানে গেছিল। গুজরাটে প্রায় 6500 অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা সুরাট এবং আমেদাবাদের আশেপাশে বাস করত। তাদেরকেও কিন্তু ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। একই রকমভাবে দিল্লি, কর্ণাটক, তামিলনাড়ু এবং আসামেও কিন্তু একই রকমভাবে ধরপাকড় চলছে। তবে মিজোরামের অবস্থা একটু জটিল। সেখানে মায়ানমার থেকে আসা অনেক শরণার্থী রয়েছে। গত 2-3 বছর ধরে যেহেতু মায়ানমারে লড়াই চলছে, তার ফলে অনেক শরণার্থী কিন্তু ভারতে চলে এসছে এবং এখানে কিন্তু রয়েছে। এর মধ্যে কিছু চীন গোত্রেরও মানুষ রয়েছে যারা মায়ানমার আর ভারতের সীমান্ত অঞ্চলে বসবাস করে। তাই এখনই তাদেরকে সরাসরি মায়ানমারে পাঠানো সম্ভব হচ্ছে না। হয়তো ভবিষ্যতে পরিস্থিতি যখন ঠিকঠাক হবে তখন এদেরকে নিয়ে ভাবা হবে। তবে বাকি প্রতিটা রাজ্যে পুলিশ টাস্ক ফোর্স গঠন করা হয়ে গেছে এবং তদন্ত প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে যারাই অনুপ্রবেশকারী তাদের সবাইকেই কি ফেরত পাঠানো হবে? দেখুন, 2019 সালে এনআরসি এবং সিএএ আইন পাশ হয়েছে। এর ওপরে ভিত্তি করেই সুপ্রিম কোর্ট বলেছে যে সরকার অবৈধ অধিবাসীদেরকে দেশের বাইরে পাঠাতে পারবে, তবে যারা বৈধভাবে এসেছে তাদের কিছু হবে না। আর যদি এই অনুপ্রবেশকারীরা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এবং পারসিক হয় তাহলে এনআরসি অনুযায়ী তারা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। আই রিপিট ওয়ান্স অ্যাগেইন, এনআরসি অনুযায়ী এরা প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। কিন্তু যে সমস্ত
সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ বা পারসিক নয়, তাদেরকে প্রথমে ডিটেনশন সেন্টারে রাখা হবে, পরে দেশে ফেরত পাঠানো হবে এবং এই প্রক্রিয়ায় অবশ্যই তাদের মানবাধিকারকে লঙ্ঘন করা হবে না। তবে ওই যে বাংলাদেশ থেকে অভিযোগ আসছে না যে আমরা নাকি রোহিঙ্গাদেরকে সাগরের মধ্যে ফেলে দিয়ে এসেছি, এটা কিন্তু একেবারে ডাহা মিথ্যা অভিযোগ। তবে এটা সত্যি যে সীমান্তে বিএসএফ অনেক রোহিঙ্গাকে ইতিমধ্যেই ওপাশে রেখে এসেছে এবং অল্প অল্প করে মাঝে মাঝেই কিন্তু এই হিউম্যান পুশ করা হচ্ছে। তবে ভবিষ্যতে বড় সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারীদেরকে কিভাবে দেশে ফেরত পাঠানো হবে সেটা নিয়ে কিন্তু এখনো কোনো খবর নেই। তো এই হলো কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা। আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে এই অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে আমরা কি ফেরত পাঠাতে পারবো, আর পাঠালে কিভাবে ফেরত পাঠাতে পারবো। আপনারা কিন্তু আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য আমি কিন্তু অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা, ভিডিওটিকে প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।